চলুন শুরু করা যাক আমাদের গল্পের প্রথম পর্ব দিয়ে শীর্ষে আরোহণ বা দ্য রাইজ টু দ্য টপ। দেখি আমাদের এই কাল্পনিক কোম্পানিটা কিভাবে একদম সাফল্যের চূড়ায় উঠে গেল। আচ্ছা, এই পর্বে আমরা 5টা শব্দ শিখব যেগুলো এই উত্থানের সাথে জড়িত। প্রথমেই আছে অ্যাসেন্ডেন্সি। এর সহজ মানে হল ক্ষমতা বা প্রভাব বাড়ানো। মানে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যদের ওপর ডমিনেট করতে শুরু করে তখন বলা যায় তারা অ্যাসেন্ডেন্সি পাচ্ছে। যেমন ধরুন, দি অপোজিশন পার্টি ওয়াজ গেইনিং অ্যাসেন্ডেন্সি ইন দ্য পোলস, মানে বিরোধী দল নির্বাচনে প্রভাব বাড়াচ্ছিল। এরপর আসছে অ্যাপেজি, মানে হল সাফল্যের একদম সর্বোচ্চ শিখর বা পিক পয়েন্ট। যেমন দ্য রোমান এম্পায়ার রিচড ইটস অ্যাপেজি অ্যারাউন্ড 117 AD, মানে রোমান সাম্রাজ্য তাদের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। 3 নম্বরে আছে সেলারিটি। এর মানে হল অঞ্চন গতি বা সুইফটনেস। কোনো কাজ খুব দ্রুততার সাথে করলে সেটাকে সেলারিটি বলে। যেমন দ্য থিফ র্যান ওয়ে উইথ গ্রেট সেলারিটি, মানে চোরটা খুব দ্রুত পালিয়ে গেল। চতুর্থ শব্দটা হলো ডেকোরাস। এর মানে হলো ভদ্র, মার্জিত, মানে প্রপার বিহেভিয়ার। যেমন উই এক্সপেক্ট ডেকোরাস বিহেভিয়ার ফ্রম আর পলিটিক্যাল লিডার্স, আমরা নেতাদের কাছ থেকে ভদ্র আচরণ আশা করি। আর সবশেষে আছে ডেজ, মানে হলো বক্তৃতা দেওয়ার জন্য যে উঁচু মঞ্চ থাকে সেটা। যেমন দ্য উইনার ওয়াকড অন টু দ্য ডেস টু রিসিভ হার অ্যাওয়ার্ড, বিজয়ী পুরস্কার নিতে মঞ্চে উঠলেন। এবার দেখুন তো এই শব্দগুলো দিয়ে আমাদের গল্পটা কেমন দাঁড়ায়। কোম্পানিটির অ্যাসেন্ডেন্সি মানে কোম্পানির উত্থান ঘটেছিল অবিশ্বাস্য সেলারিটি বা গতির সাথে, আর খুব তাড়াতাড়ি তারা তাদের অ্যাপোগি মানে সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। ডাইস বা মঞ্চ থেকে তাদের নেতারা সব সময় একটা ডেকোরাস মানে মার্জিত পাবলিক ইমেজ ধরে রাখতেন। দেখলেন তো, উত্থানের জন্য অ্যাসেন্ডেন্সি, গতির জন্য সেলারিটি, চূড়ার জন্য অ্যাপোগি, আর নেতাদের ভদ্র আচরণের জন্য ডেকোরাস। কি সুন্দরভাবে একসুতোয় বাধা হয়ে গেল। কিন্তু সাফল্য তো আর সবসময় স্থায়ী হয় না, তাই না? আমাদের গল্পের দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব একজন অনভিজ্ঞ ম্যানেজারের একটা ছোট্ট ভুলের কারণে কিভাবে সবকিছু ওলট-পালট হতে শুরু করে। এই সেকশনের শব্দগুলো কিন্তু গল্পের মোড় একদম ঘুরিয়ে দেবে। প্রথমটা হলো ক্যালো, মানে অনভিজ্ঞ বা অপরিণত। সাধারণত কম বয়সী, কম অভিজ্ঞ কাউকে বোঝাতে এটা ব্যবহার হয়। যেমন হি ওয়াজ আ ক্যালো ইউথ অফ 16। এরপর আছে ওয়েভার্ড, যার মানে হলো অবাধ্য বা একগুয়ে, যাকে কন্ট্রোল করা কঠিন। যেমন দ্য ওয়েওয়ার্ড টিনেজার অফেন স্কিপড স্কুল, মানে অবাধ্য কিশোরটি প্রায়ই স্কুল পালাত। তৃতীয় শব্দটি হল স্ন্যাচ, মানে হল চট করে বা জোর করে কিছু ছিনিয়ে নেওয়া। যেমন আ থিফ স্ন্যাচড হার পার্স অ্যান্ড র্যান অফ। আর শেষে আছে কনজোর। এটার দুটো মানে হতে পারে, এক জাদুর মতো কিছু তৈরি করা, আর দুই কল্পনা থেকে কিছু তৈরি করা। যেমন হি কনজার্ড আপ আ ব্রিলিয়েন্ট এক্সকিউজ ফর বিং লেট, মানে সে দেরি করার জন্য দারুণ একটা অজুহাত বানিয়ে ফেলল। এখানে দুটো খুব কাছাকাছি শব্দ আছে, হেস্টি আর প্রেসিপিটেড, যা নিয়ে প্রায় কনফিউশন তৈরি হয়। দেখুন, হেস্টি একটা অ্যাডজেক্টিভ যা কোনো কাজকে বর্ণনা করে। এর মানে হল তাড়াহুড়ো করে বা না ভেবেচিন্তে করা কোনো কাজ। যেমন আ হেস্টি ডিসিশন। অন্যদিকে প্রেসিপিটেড একটা ভার্ব, যার মানে হল হঠাৎ করে কোনো খারাপ পরিস্থিতি ঘটিয়ে দেওয়া বা সংকট তৈরি করা। সহজ করে বললে একটা হেস্টি ডিসিশন একটা সংকট প্রেসিপিটেট করতে পারে, মানে একটা তাড়াহুড়ো করা সিদ্ধান্ত হঠাৎ একটা সমস্যা তৈরি করে ফেলতে পারে। চলুন এবার গল্পে ফেরা যাক। একজন ক্যালো বা অনভিজ্ঞ ম্যানেজার একটা ওয়েওয়ার্ড বা অবাধ্য টিমকে সামলাতে গিয়ে একটা হেস্টি বা তাড়াহুড়োপ্রসূত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তারা একটা ঝুঁকিপূর্ণ ডিল স্ন্যাচ বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যা এমন একটা সংকট প্রেসিপিটেট করে বা ঘটিয়ে দেয় যার কোনো সমাধান তারা কনজিওর বা কল্পনাও করতে পারছিল না। দেখলেন তো, একটা মাত্র ভুল সিদ্ধান্ত কিভাবে সবকিছুকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। গল্পের তৃতীয় অধ্যায়, নিষ্প্রভ পতন। ওই একটা ভুলের পর কোম্পানিটা ধীরে ধীরে তার আগের সেই জৌলুস হারাতে শুরু করে। চলুন শুনি সেই পতনের গল্প। এখানেও আরও দুটো শব্দ আছে যেগুলো প্রায়ই আমাদের গুলিয়ে যায়, ল্যাকলাস্টার আর টেপিড। ল্যাকলাস্টার শব্দটা সাধারণত পারফরম্যান্স বা ফলাফলের ক্ষেত্রে ব্যবহার হয়, যার মানে হল নিষ্প্রভ, অনুজ্জ্বল বা মাঝারি মানের, মানে কোনো কিছুই তেমন আকর্ষণীয় না। যেমন দ্য টিম গেভ আ ল্যাকলাস্টার পারফরম্যান্স অ্যান্ড লস্ট দ্য ম্যাচ।
অন্যদিকে টেপেড শব্দটা উৎসাহ বা আবেগের ক্ষেত্রে ব্যবহার হয়। এর মানে লুকওয়ার্ম বা আগ্রহহীন প্রতিক্রিয়া, যেমন দ্য নিউ পলিসি রিসিভড এ টেপেড রেসপন্স ফ্রম দ্য পাবলিক। সহজ কথায়, একটা ল্যাকলাস্টার পারফরম্যান্সের প্রতি দর্শক টেপেড প্রতিক্রিয়া দেখাতে পারে। পতনের গল্পে এই শব্দগুলো খুব জরুরি। মনোটোনাস মানে হলো একঘেয়ে এবং বিরক্তিকর, কারণ এতে কোনো নতুনত্ব নেই, যেমন হিজ জব ওয়াজ মনোটোনাস অ্যান্ড রিপিটেটিভ। ড্রোন যখন ভার্ব হিসেবে বসে, এর অর্থ হয় একঘেয়ে সুরে একটানা কথা বলা, যা শুনতে খুব বোরিং লাগে, যেমন দ্য প্রফেসর ড্রোনড অন ফর আওয়ার্স অ্যাবাউট এ বোরিং টপিক। উইদার মানে হলো শুকিয়ে যাওয়া বা মিলিয়ে যাওয়া, শক্তি হারানো। এটা গাছের ক্ষেত্রে যেমন হয়, তেমনি আশা বা মনোবল কমে যাওয়ার ক্ষেত্রেও হতে পারে, যেমন হিজ কনফিডেন্স বিগ্যান টু উইদার। আর সাবসাইড মানে হলো কোনো কিছুর তীব্রতা কমে আসা বা শান্ত হওয়া, যেমন আফটার দ্য স্টর্ম দ্য উইন্ডস ফাইনালি সাবসাইডেড। এবার গল্পের এই অংশটা শোনা যাক। খুব তাড়াতাড়ি কোম্পানির পারফরম্যান্স ল্যাকলাস্টার বা নিষ্প্রভ হয়ে গেল এবং মার্কেটে প্রতিক্রিয়া ছিল ট্যাপেড বা আগ্রহহীন। কাজ হয়ে উঠল মনোটনাস বা একঘেয়ে, কারণ ম্যানেজাররা মিটিংয়ে ড্রোন অন করতেন, মানে একঘেয়েভাবে বকবক করতেন। কর্মীদের মনোবল উইদার বা কমতে শুরু করল এবং কোম্পানির সমস্ত গতি সাবসাইড বা থেমে যেতে লাগল। গল্পের শেষ অধ্যায় পরিণতির মুখোমুখি, কারণ প্রত্যেকটা ভুলেরই তো একটা পরিণতি থাকে, তাই না? চলুন দেখি এই কোম্পানির ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটল। এই শব্দগুলো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তুলে ধরবে। সম্বার মানে হল বিষণ্ণ, অন্ধকার বা গম্ভীর একটা পরিবেশ, যেমন দ্য ফিউনারাল ওয়াজ এ সম্বার ওকেশন। ডিভয়েড মানে হল কোনো কিছু থেকে পুরোপুরি বঞ্চিত বা খালি, যেমন ডিভয়েড অফ হোপ মানে আশায় একদম শূন্য। রিট্রিট মানে হল চাপ বা বিপদের মুখে পিছু হটা বা সরে আসা, যেমন দি আর্মি ওয়াজ ফোর্স টু রিট্রিট। আর ইনডিসেন্ট মানে হল অশোভন, অনুচিত বা সামাজিকভাবে অগ্রহণযোগ্য কোনো কাজ বা মন্তব্য, যেমন হি ওয়াজ ফায়ার্ড ফর ইনডিসেন্ট বিহেভিয়ার। পরিণতির তীব্রতা বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ডেসপাইজ মানে হল কাউকে বা কোনো কিছুকে তীব্রভাবে ঘৃণা করা, যেমন আই ডিসপাইজ পিপল হু আর ক্রুয়েল টু অ্যানিমালস। ইনরেজ মানে হল কাউকে প্রচণ্ড রাগিয়ে দেওয়া, টু মেক সামওয়ান এক্সট্রিমলি ফিউরিয়াস, যেমন হিজ রুড কমেন্টস এনরেজড হার। আর অ্যানুয়াল মানে হল কোনো চুক্তি বা আইনকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা, টু ডিক্লেয়ার সামথিং লিগালি ভয়েড, যেমন দ্য ম্যারেজ ওয়াজ অ্যানালড বাই দ্য কোর্ট। এখন গল্পের একদম শেষ পরিণতিটা দেখা যাক। কোম্পানির ভেতরের পরিবেশ সম্বার বা বিষণ্ণ হয়ে উঠল। তাদের যে রিকভারি প্ল্যান ছিল সেটা ছিল ডিভয়েড অফ হোপ, মানে আশায় শূন্য, যা তাদেরকে বাজার থেকে রিট্রিট বা পিছু হটতে বাধ্য করে। এরপর সিইওর একটা ইনডিসেন্ট বা অশোভন মন্তব্য জনসাধারণকে এনরেজ বা প্রচণ্ড ক্রুদ্ধ করে তোলে, আর তারা কোম্পানিটাকে ডিসপাইজ বা ঘৃণা করতে শুরু করে। শেষ পর্যন্ত বোর্ড তার চুক্তি অ্যানুল বা বাতিল করতে বাধ্য হয়। এভাবেই একটা সফল কোম্পানির পতন ঘটল। এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু শুধু একটা কোম্পানির পতনই দেখিনি, বরং আইবিএ পরীক্ষার সাফল্যের জন্য প্রয়োজনীয় একটা নতুন শব্দভাণ্ডারও তৈরি করে ফেলেছি। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা শিখলাম, লেক্সিকন। লেক্সিকন মানে হলো কোনো নির্দিষ্ট ভাষা বা বিষয়ের শব্দভাণ্ডার, দ্য ভোক্যাবুলারি অফ আ সাবজেক্ট। আইবিএ পরীক্ষায় সফল হতে হলে একটা শক্তিশালী ইংলিশ লেক্সিকন বা শব্দভাণ্ডার তৈরি করাটা কিন্তু খুবই জরুরি। আজকের এই গল্পটা ছিল সেই লক্ষ্যেই একটা দারুণ পদক্ষেপ। চলুন এক নজরে দেখে নিয়ে আমাদের নতুন লেক্সিকনটা। গল্পের প্রত্যেকটা ধাপের সাথে শব্দগুলো কিভাবে জুড়ে আছে তা এখানে সাজানো আছে। কোম্পানির উত্থানের জন্য অ্যাসেন্ডেন্সি, অ্যাপোজি। অনভিজ্ঞ ম্যানেজারের ভুলের জন্য ক্যালো, হেস্টি। কোম্পানির পতনের জন্য ল্যাকলাস্টার, ওয়েদার। এবং শেষ পরিণতির জন্য সম্বার, অ্যানাল। এই গল্পটা মনে রাখলে আশা করি এই 25টা শব্দ সবসময় মনে থাকবে।